আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। এক্সিস মেডিকেল স্কুলে আমি মাসেল ফাইবারের উপর ক্লাস নিয়েছিলাম। তো দুঃখজনকভাবে শেষের পার্টটুকু অ্যাকচুয়ালি ঝাপসা এসেছে। তো তাই আমি চেষ্টা করছি ওই পার্টটুকু আবার করে দেওয়ার জন্য, যাতে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে একটা মাসেল ফাইবারের মধ্যে কি কি থাকে সেটা। তো মনে করি এটা একটা মাসেল ফাইবার। তো এই মাসেল ফাইবারে অল্টারনেট করে লাইট ব্যান্ড এবং ডার্ক ব্যান্ড থাকে। তো আমি একটু এঁকে ফেলি। মনে করি এই অংশটুকু লাইট ব্যান্ড আর এটা হচ্ছে ডার্ক। আমি একটু এটাকে একটু ডার্ক করে দেই। আবার এটা হচ্ছে লাইট ব্যান্ড, দেন এটা হচ্ছে ডার্ক ব্যান্ড। ওকে, পাশে আমি আরেকটা লাইট ব্যান্ড রাখলাম, এটা হচ্ছে একটা লাইট ব্যান্ড। তো আমি কিসের গঠন দেখাচ্ছি? একটা মাসেল ফাইবারের। আচ্ছা, তো খেয়াল করো, এই যে হোয়াইট কালারের যে অংশটা, এটা হচ্ছে লাইট ব্যান্ড, আর এই অংশটুকু এটাকে বলা হয় ডার্ক ব্যান্ড। তো প্রথমে যেটা মনে রাখবে তোমরা সেটা হচ্ছে লাইট ব্যান্ড যেটা, সো লাইটের এই সেকেন্ড লেটারটা যেহেতু আই, এভাবে মনে রাখতে পারো, তাহলে এটা হচ্ছে আই ব্যান্ড। এবং যেটা ডার্ক ব্যান্ড, এর সেকেন্ড লেটারে যেহেতু এ আছে, তাহলে এটা হচ্ছে এ ব্যান্ড। অ্যাকচুয়ালি আই কথাটা এসেছে আইসোট্রপিক থেকে। আইসো কথাটার অর্থ হচ্ছে একই, অর্থাৎ একই ধরনের ফিলামেন্ট থাকায় এটা মোটামুটি পোলারাইজড লাইট, অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এটাকে একটু লাইট মনে হবে। এবং আইসোট্রপিক, এই আই থেকেই কিন্তু আসছে আই। তাহলে আইসোর অপোজিট হচ্ছে অ্যানাইসো, অর্থাৎ সমান নয়, অসম। এই অসম বলার কারণ হচ্ছে, যখন আমরা আরেকটু এটা জুম করে পড়বো দেখব যে যেটা অ্যাকচুয়ালি ডার্ক ব্যান্ড, সেখানে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টটার ওভারল্যাপ থাকে। তো এই কারণে সেটা অ্যানাইসোট্রপিক টু পোলারাইজড লাইট, এবং সেই এ থেকেই কিন্তু আসছে এ ব্যান্ড। সো অ্যানাইসোট্রপিক টু পোলারাইজড লাইট, আমি ওটা লিখছি না। আচ্ছা, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আই ব্যান্ড, এই আই ব্যান্ডের মধ্যে থাকে কি, অর্থাৎ কোন প্রোটিনটা থাকে। তো আই ব্যান্ডের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে অ্যাক্টিন, এবং এখানে শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্টই থাকে, মায়োসিন বা অন্য কিছু থাকে না। অর্থাৎ অ্যাক্টিন ফিলামেন্ট এবং অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যারা আছে, তো আমরা যখন অ্যাক্টিন ফিলামেন্টের গঠন শিখবো তখন বুঝবো যে আর কি কি আছে। আর এ ব্যান্ডে মেইনলি থাকে মায়োসিন। তোমরা এমনিতেও মনে রাখতে পারো, আমরা প্রথম পার্টে বলেছিলাম যে অ্যাক্টিন নামের শেষে টিন আছে, টিন থেকে এটা থিন, আর এটা হচ্ছে থিক। তাহলে যেটা একটু থিক সেটা তো একটু ডার্ক হবেই, তাই না? তাহলে মায়োসিন যে ফিলামেন্ট যে জায়গাটাতে থাকে সেটাই হচ্ছে ডার্ক ব্যান্ড। তো এখানে মায়োসিন মেইনলি থাকে, প্লাস পার্ট অফ অ্যাক্টিন। অ্যাকচুয়ালি অ্যাক্টিনের যে এন্ড পার্ট সেটা ওভারল্যাপ করে থাকে মায়োসিনের সাথে। ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হব, পার্ট অফ অ্যাক্টিনও কিন্তু এখানে থাকে। আচ্ছা, তাহলে লাইট ব্যান্ড এবং ডার্ক ব্যান্ড, এদের অপর নাম হচ্ছে আই এবং এ। আই মানে কি? আইসোট্রপিক। এ মানে কি? অ্যানাইসোট্রপিক। এতটুকু হলো। তো যেটা লাইট ব্যান্ড, এই লাইট ব্যান্ডের ঠিক মাঝখানে একটা লাইন থাকে। ওকে, আমি এটা মুছে দেই, এতটুকু আর দরকার নেই, এটা মুছে ফেলছি। তো এই যে লাইন, এটাকে আমরা বলি জেড লাইন। তাহলে লাইট ব্যান্ড যেটা, অর্থাৎ এতটুকু হচ্ছে আই ব্যান্ড, এইটুকু হচ্ছে এ ব্যান্ড। তাহলে যেটা আই ব্যান্ড, এই আই ব্যান্ডকে পৃথক করছে একটা লাইন, এটাকে আমরা বলি জেড লাইন। তো জেড কথাটা এসেছে জার্মান একটা শব্দ, যার মিনিং হচ্ছে জুইসেন্স। জার্মান শব্দটা হচ্ছে জুইসেন্স, এবং এই জুইসেন্সের মিনিং হচ্ছে বিটুইন। অর্থাৎ এই জেড লাইনটা বিটুইন মানে মাঝে, দুইটা জিনিসের মাঝে মাঝে থাকে। সো কোন দুইটা জিনিসের মাঝে থাকে সেটা একটু পর আমরা ক্লিয়ার হব, কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আই ব্যান্ডকে পৃথক করছে। হ্যাঁ, কিন্তু কার মাঝে থাকছে সেটা আমরা একটু পরেই ক্লিয়ার হব। তাহলে জেড লাইন আই ব্যান্ডকে পৃথক করছে, আই ব্যান্ডের মাঝে থাকে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যেহেতু আই ব্যান্ডের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, তাহলে অ্যাক্টিন ফিলামেন্টগুলো কোন লাইনের সাথে যুক্ত থাকে পরীক্ষায় যদি প্রশ্ন হয়, তাহলে আমরা আনসার কি দিব? জেড লাইনের সাথে। আচ্ছা, এবার যদি আমি একটু এ ব্যান্ডের কথায় আসি, ডার্ক ব্যান্ড যেটা, এই ডার্ক ব্যান্ডের ঠিক মাঝখানে একটা ব্রাইট জোন থাকে, একটা ব্রাইট বা লাইট জোন থাকে। যেহেতু এই জোনটা ব্রাইট বা লাইট, তাই এটাকে বলা হয়েছে এইচ জোন। সো এইচ কথাটা অনেকেই বলে যে বিজ্ঞানী এটা রেখেছেন, তার নাম হেনসন, সেই হেনসনের এইচ থেকে এসেছে। আবার কোথাও লেখা আছে এইচ মানে হচ্ছে হেলার, হেলার অর্থ ব্রাইট, এটা একটা জার্মান শব্দ হেলার। সো যেহেতু ডার্ক ব্যান্ডের মাঝখানে এটা একটা ব্রাইট অর্থাৎ হেলার জোন, তো তাই সেখান থেকেই কিন্তু নাম হয়েছে এইচ জোন। তাহলে এইচ হচ্ছে এইচ জোন, এবং ঠিক এই এইচ জোনের মাঝখানে একটা লাইন থাকে। ওকে, এই লাইনটাকে আমরা বলি এম লাইন। তো দুইটা লাইন নিয়ে একটু প্রবলেম হতে পারে যে জেড লাইন এবং এম লাইন কোনটা কোন ব্যান্ডে থাকে। তো যেহেতু এ ব্যান্ডটা মূলত মায়োসিন দ্বারা তৈরি, অর্থাৎ একটা মায়োসিন ফিলামেন্টের যে লেন্থ, সেই মায়োসিন ফিলামেন্টের লেন্থ যতটুকু, এ ব্যান্ড কিন্তু ততটুকু। তাহলে মায়োসিনে কি আছে? এম আছে, আর এম লাইনেও কি আছে? এম আছে। অ্যাকচুয়ালি এম কথাটা এসেছে মিডল থেকে, যেহেতু সেটা এ ব্যান্ডের একদম মিডলে অবস্থিত অথবা এইচ জোনের একদম মিডল পজিশনে অবস্থিত, তাই তার নাম হচ্ছে এম লাইন। তাহলে তোমরা জাস্ট এভাবে মনে রাখো যে এম লাইন থাকে মায়োসিনের মাঝে। আর মায়োসিন কোন ব্যান্ডে থাকে? যেহেতু মায়োসিন থিক, তাহলে ডার্ক ব্যান্ডে থাকে, আমার কাছে মনে হয় পারবে। আর জেড লাইন হচ্ছে আই ব্যান্ডের মাঝে থাকে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার যে আই ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড, এ ব্যান্ড, দেন জেড লাইন, এইচ জোন, এম লাইন, এতটুকু ক্লিয়ার। তো সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু এম লাইন মায়োসিন ফিলামেন্টের মাঝে থাকে, তাহলে পরীক্ষা যদি আসে মায়োসিন ফিলামেন্টের প্রান্ত কোন লাইনের সাথে যুক্ত থাকে, তাহলে আনসার কি হবে? আনসার হবে এম লাইন। আর যদি বলে অ্যাক্টিন ফিলামেন্টগুলোর প্রান্ত, তাহলে আনসার হবে জেড লাইন। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা দেখব যে মাসেলের যে ইউনিট সার্কোমিয়ার, সেই সার্কোমিয়ার কোনটা। মাসেলের ইউনিট যে সার্কোমিয়ার, সেটা আমরা দেখব যে সার্কোমিয়ার কোনটা। ওকে, তো সার্কোমিয়ার হচ্ছে এই যে এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, তো পরপর দুইটি জেড লাইনের মাঝখানে এই অংশটুকুই হচ্ছে একটা সার্কোমিয়ার। এবং আমি যদি এই আই ব্যান্ডের মাঝখানে আরেকটা জেড লাইন আঁকি, তাহলে এটা আরেকটা সার্কোমিয়ার। তাহলে খেয়াল করো তো, এটা যদি একটা সার্কোমিয়ার হয়, এটা যদি আরেকটা সার্কোমিয়ার হয়, তাহলে জেড লাইনটা মূলত কি করছে? সার্কোমিয়ারের কি মাঝখানে, অর্থাৎ সে ইন বিটুইন টু সার্কোমিয়ার, অর্থাৎ সার্কোমিয়ারের মাঝখানেই থাকছে জেড লাইন। এই কারণেই তার নাম কিন্তু হয়েছে জেড, বিকজ মাসেলের যে ইউনিট, সেই ইউনিট, প্রত্যেকটা ইউনিট একটা জেড লাইন দিয়েই কিন্তু তারা আলাদা। বুঝতে পেরেছো? তো একটা সার্কোমিয়ারে কি কি আছে যদি আমরা এখন সেটা লিখি, তাহলে তোমরা দেখো একটা সার্কোমিয়ারে, দেখো ভাই, এই টোটালটা হচ্ছে আই। তাহলে জেড লাইন যেহেতু আই এর মাঝখানে, তাহলে এতটুকুকে আমরা বলতে পারি I/2, তাই নয় কি? অবশ্যই। আবার এতটুকুকে কিন্তু আমরা বলতে পারি I/2, আর এই অংশটা কিন্তু হচ্ছে A। তাহলে একটা সার্কোমিয়ার ইজ ইকুয়াল টু I/2 প্লাস A প্লাস I/2। বুঝতে পেরেছো? আচ্ছা, অর্ধেক আই আর অর্ধেক আই মিলে কি হয়? একটা পুরো আই। তাহলে বলতেই পারি আমরা যে একটা পুরো আই ব্যান্ড আর একটা পুরো এ ব্যান্ড মিলেই কিন্তু সার্কোমিয়ার। কিন্তু এভাবে বলা ঠিক হবে না, কারণ একটা টোটাল আই ব্যান্ড আর এ ব্যান্ড মিলে কিন্তু সার্কোমিয়ার হয়নি। এখানে দুইটা আই ব্যান্ডের অর্ধেক অর্ধেক কিন্তু, আর একটা এ ব্যান্ড পুরোটা মিলেই তৈরি হয়েছে। তাই সার্কোমিয়ারকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে সার্কোমিয়ার ইজ ইকুয়াল টু I/2 প্লাস A প্লাস I/2। বুঝতে পেরেছো? কিন্তু যদি ডেফিনেশন আসে যে হোয়াট ইজ সার্কোমিয়ার, তাহলে সার্কোমিয়ার একটা রিজিয়ন বিটুইন টু জেড লাইন, এতটুকু লিখলেই হয়ে যাবে। তো আশা করি একটা মাসেল ফাইবারের ওভারঅল কি থাকে বুঝতে পেরেছো। এখন আমরা একটা সার্কোমিয়ারের এই ফিলামেন্টগুলো কিভাবে বিন্যস্ত থাকে আমরা সেটা দেখবো, অর্থাৎ এইটাকে আমরা আরেকটু জুম করে দেখবো। তো চলো আমরা এখন দেখি সেটা। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা সার্কোমিয়ার। তো সার্কোমিয়ার যেহেতু দুইটা জেড লাইনের মাঝে, আচ্ছা জেড লাইনটাকে আমি
এই কালার দিয়ে আঁকি। সো মনে করো এটা একটা জেড লাইন, এটা আর একটা জেড লাইন, ঠিক আছে? তাহলে দুই জেড লাইনের মাঝখানে এটা হচ্ছে একটা সার্কোমিয়ার। তো এই সার্কোমিয়ারের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্ট উভয়ই আছে। কিভাবে থাকে সেটা আমি দেখাই। তো যেহেতু মায়োসিনটা হচ্ছে থিক ফিলামেন্ট, তাহলে আমি 3টা মায়োসিন ফিলামেন্ট আঁকি এবং একটু থিক করে দিই। সো এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। তো এই মায়োসিন ফিলামেন্টটা কিন্তু তোমাদের বইয়ে দেখবা আঁকা আছে এরকম করে, 2টা মাথা এভাবে কিন্তু আঁকা আছে। তো সেটা আমরা আসছি যখন মায়োসিনের আমরা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার পড়বো তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন আমি জাস্ট এভাবে আঁকি। তো আমি 3টা মায়োসিন ফিলামেন্ট আঁকলাম, 3টা মায়োসিন ফিলামেন্ট আঁকলাম। ওকে, আর মনে করো এইগুলো হচ্ছে অ্যাক্টিন। মনে করো এইগুলো হচ্ছে অ্যাক্টিন, অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন যেহেতু থিন, তো একটু থিন করে আঁকলাম, ঠিক আছে? তাহলে আমি একটু ওকে। তো আমরা কি জেনেছি যে মায়োসিন ফিলামেন্টের যে লেন্থ, এই লেন্থ বরাবর পুরো অঞ্চলটাই হচ্ছে ডার্ক ব্যান্ড বা এ ব্যান্ড। তাহলে এখানে কোনটা এ ব্যান্ড? এই যে খেয়াল করো ভাই, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বিকজ এই পুরো লেন্থটা মায়োসিন ফিলামেন্টের, তাহলে এটাই হচ্ছে এ ব্যান্ড। ওকে, আর আই ব্যান্ড কোনটা? আমরা বলেছি যে আই ব্যান্ডে শুধুমাত্র অ্যাক্টিন থাকে। তাহলে এই যে এটা হচ্ছে যদি অ্যাক্টিন হয়ে থাকে, খেয়াল করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটুকুতে, অথবা এখান থেকে শুরু করে এই জায়গাটুকুতে শুধু অ্যাক্টিন আছে। কিন্তু দেখো এই পার্টটুকুও কিন্তু অ্যাক্টিন, কিন্তু এই পার্টটুকুর নিচে কিন্তু মায়োসিন আছে। তো আই ব্যান্ডে যেহেতু শুধু অ্যাক্টিন থাকে, তাহলে জাস্ট এতটুকু পার্টই হচ্ছে কিন্তু আই ব্যান্ড। ওকে, তাহলে আই ব্যান্ডে শুধু থাকে অ্যাক্টিন, আর এ ব্যান্ডটা হচ্ছে মায়োসিনের লেন্থ জুড়ে, কিন্তু এ ব্যান্ডে মেইনলি মায়োসিন থাকলেও দেখো অ্যাক্টিনের যে টার্মিনাল এন্ড সেটা কিন্তু মায়োসিনের সাথে ওভারল্যাপ করেছে, এবং এই ওভারল্যাপ করা যে রেজিয়নটা এতটুকুই কিন্তু মূলত ডার্ক। ওকে, ব্যাপারটা একটু বোঝায় দেই। সেটা হচ্ছে আমি একটু দেখো এই যে অংশটুকু, আর এপাশে যদি আমি আঁকি, দেখো এই যে অংশটুকু, অর্থাৎ এই যে গ্রিন কালারের মাঝখানে এই জায়গাটুকুতে কিন্তু ওভারল্যাপ আছে, ফলে এই জায়গাটুকুই কিন্তু মূলত হচ্ছে ডার্ক। ওকে, ডার্ক ব্যান্ড অ্যাকচুয়ালি পুরোটাই ডার্ক ব্যান্ড, কিন্তু মেইনলি ডার্ক যে কারণে সেটা কিন্তু এই যে ওভারল্যাপটার কারণে, এবং এই দুইটার মাঝখানে দেখো শুধুমাত্র কিন্তু মায়োসিন, ফলে ওই জায়গাটা কিন্তু আবার একটু লাইট হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে। তাই এই মাঝখানের এতটুকুকেই কিন্তু বলা হয় এইচ জোন। বোঝা গেছে? তাহলে এতটুকুই হচ্ছে এইচ জোন, আর এই টোটালটাই হচ্ছে কিন্তু এ ব্যান্ড বা ডার্ক ব্যান্ড। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন যে ডার্ক অঞ্চলটা, সেটাই হচ্ছে কিন্তু এইটা, আর এই হেলার বা ব্রাইট জোন হচ্ছে এইচ জোন। ঠিক আছে, কিভাবে বিন্যস্ত আশা করি বোঝা গেছে। এবার আমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ শিখবো যে মাসল কন্ট্রাকশনের স্টেপ, এটা তো রিটেনে আসে। তো মাসল যখন কন্ট্রাকশন হয় তখন এই ব্যান্ডগুলোর বা এই ফিলামেন্টগুলোর বা এই জোনের কি কি চেঞ্জ হয়, এটা কিন্তু আসে। কন্ট্রাকশনে কি হয়, রিল্যাক্সেশনে কি হয়, খুব ইজি ব্যাপার। যদি এটা বুঝে থাকো তাহলে আর ভুল হবে না। তাহলে এটাকে বলা হয় মাসল কন্ট্রাকশনের যে থিওরি, এটাকে বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এটা বিজ্ঞানী হাক্সলে দিয়েছেন। তো এই থিওরি অনুযায়ী কি হবে সেটা যদি আমি একটু দেখাই। জেড লাইন, আমি চিত্রটা আরেকবার আঁকছি। এই দুটো হচ্ছে জেড লাইন, বোঝা গেছে?
এই যে মায়োসিন, ওকে, আর এটা হচ্ছে অ্যাক্টিন, এটা হচ্ছে অ্যাক্টিন। খেয়াল করো বিজ্ঞানী হাক্সলে যেটা বলেছেন যে মাসল যখন কন্ট্রাকশন হয় তখন এই যে এ ব্যান্ডটা, এই এ ব্যান্ডটা স্টেশনারি থাকে, ফিক্স থাকে, স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, এর কোনো ছোট বড় হয় না। যেটা হয় সেটা হলো এই যে দুইটা জেড লাইন, এই জেড লাইন দুইটা এভাবে কাছে চলে আসে। এখন কেন জেড লাইন দুইটা কাছে চলে আসে সেটাই আমরা এই মেকানিজমটা দেখবো মায়োসিন অ্যাক্টিনের সাথে ক্রস ব্রিজ করে কিভাবে নিয়ে আসে। বাট এখন অন্তত এতটুকু মনে রাখো যে মাসেল কন্ট্রাকশনের সময় কি হয়, কন্ট্রাকশন মানে যেহেতু সংকোচন, তাহলে জেড লাইন, যেহেতু জেড লাইনের মাঝখানে এটাই হচ্ছে মাসেলের ইউনিট, তাহলে মাসেলের প্রত্যেকটা ইউনিট কি হবে, কন্ট্রাকশন হবে, অর্থাৎ সংকুচিত হবে, অর্থাৎ তারা পরস্পরের কাছাকাছি আসবে। তাহলে দেখো তো এই জেড লাইন দুইটা যদি পরস্পরের কাছাকাছি আসে তাহলে কি কি ঘটনা ঘটবে তুমি কিন্তু এখন এমনি পারবা, সেটাই আমরা একটু লিখি। তাহলে কি কি ঘটবে, নাম্বার 1 আমি বলেছি মাসেল কন্ট্রাকশনের সময়, তাহলে আগে আমি একটু মাসেল কন্ট্রাকশন লিখি। মাসেল কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশনে 1 নাম্বার আমি বলেছি যে মায়োসিন ফিলামেন্ট থাকে ফিক্সড। তো মায়োসিন ফিলামেন্টের লেন্থটা যেহেতু এ ব্যান্ড, তাহলে আমি এভাবে দুইটা কথা লিখতে পারি যে মায়োসিন কনস্ট্যান্ট, অর্থাৎ এ ব্যান্ড কনস্ট্যান্ট। কারণ ভাই মায়োসিনের লেন্থ যতটুকু ততটুকুই তো এ ব্যান্ড, আর সে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এ ব্যান্ড কনস্ট্যান্ট। তাহলে নাম্বার 3, যেহেতু মাসেল কন্ট্রাকশনের সময় দুইটা জেড লাইন কাছাকাছি আসবে, তাহলে সার্কোমিয়ারটা কি ছোট হচ্ছে না বড় হচ্ছে না একই থাকছে? ডেফিনেটলি সার্কোমিয়ার ছোট হচ্ছে। তাহলে 3 নাম্বার হচ্ছে সার্কোমিয়ার শর্টেন। সার্কোমিয়ার কি হয়ে যাবে, শর্টেন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওকে, এবার দেখো এইটুকুকে আমরা কিন্তু বলেছি আই ব্যান্ড, খুব খেয়াল, এইটুকুকে কিন্তু আমরা বলেছি আই ব্যান্ড, এইটুকুকে আমরা বলেছি আই ব্যান্ড। তাহলে এটা যদি জেড লাইন হয়, সরি এইটুকু I/2, রাইট? মানে এর পাশে তো আরো একটু আই আছে, হ্যাঁ, কারণ জেড লাইন তো দুই আই এর মাঝখানে, তাহলে এইটুকু I/2। তো যদি এই জেড লাইনটা একটু এইদিকে চলে আসে, ধরো এইখানে তার প্রাইমারি পজিশন ছিল, এখন সে এখানে চলে আসলো, তাহলে বলো তো I/2টা ছোট হয়ে গেল না? আচ্ছা, I/2 যদি ছোট হয় তাহলে টোটাল আইটাও কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে নাম্বার 4 আই ব্যান্ড শর্টেন। বুঝতে পেরেছো আই ব্যান্ডের কি হলো, শর্টেন। খুব ইজি এক কনসেপ্ট। এবার খুব ইম্পর্টেন্ট, যখন জেড লাইন দুটো কাছাকাছি আসে তখন কিন্তু খেয়াল করো এই যে অ্যাক্টিন ফিলামেন্ট তারাও কিন্তু পরস্পরের কাছাকাছি আসে, কারণ এই জেড লাইনের সাথে কে যুক্ত, কার প্রান্ত যুক্ত, অ্যাক্টিন ফিলামেন্টের। ব্যাপারটা আমি যদি এই মার্কার দিয়ে দেখাই দিই, ধরো এই দুইটা হচ্ছে জেড লাইন, সরি এই দুইটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে জেড লাইন যত কাছে আসবে, অ্যাকচুয়ালি এরাই কাছে আসে দেখি কিন্তু জেড লাইন কাছে আসে, কারণ এর প্রান্তটা জেড লাইনের সাথে যুক্ত, ওটা আমরা একটু পর দেখাচ্ছি। তো জেড লাইন কাছে আসছে, অ্যাক্টিনও পরস্পরের কাছে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই দুইটা অ্যাক্টিনের মাঝখানের অংশটাই কিন্তু এইচ জোন। ভাই এই যে ফাঁকা জায়গাটা, এই দুইটার ফাঁকা জায়গাটা হচ্ছে কিন্তু এইচ জোন। তাহলে অ্যাক্টিন যত কাছে আসবে, দেখো তো এইচ জোনটা শর্ট হচ্ছে না? অবশ্যই, কিন্তু এ ব্যান্ড কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কারণ এ ব্যান্ড তো এইখান থেকে এই পর্যন্ত। কিন্তু যেহেতু অ্যাক্টিন ফিলামেন্ট কাছে আসছে, তাই এইচ জোন কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, এবং যখন দুটো অ্যাক্টিন ফিলামেন্ট একত্রিত হয়ে যাবে তখন কিন্তু এইচ জোন আর থাকলো না, সে ফাইনালি ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে এইচ জোনের কি ব্যাপারটা ঘটবে, এইচ জোন শর্টেন হবে and ফাইনালি সেটা ডিসঅ্যাপিয়ার করবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মাসেল কন্ট্রাকশনের কি কি ঘটনা ঘটে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় মাসেল রিল্যাক্সেশনের সময় কি কি ঘটবে, তো মায়োসিন কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টই থাকবে, কিন্তু বাদবাকি জিনিসগুলোর অপোজিট ঘটনা ঘটবে। অপোজিট ডিউরিং
মাসেল রিল্যাক্সেশন। অর্থাৎ মাসেল যখন রিল্যাক্স হবে তখন এ ব্যান্ড ওকে সরি মায়োসিন কনস্ট্যান্ট থাকলে এ ব্যান্ড তো কনস্ট্যান্ট থাকবেই, তাহলে এই দুইটা তো সেম থাকবে, কারণ তো একই জিনিস, মায়োসিনের লেন্থ বরাবরই কি যেটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টই থাকবে। এই তিনটা জিনিসের কি হবে, চেঞ্জ হবে। সার্কোমিয়ার শর্টেন হয়েছিল, সেটার লেন্থ বেড়ে যাবে, আই ব্যান্ডেরও লেন্থ বেড়ে যাবে, এবং এই জোনেরও কি ডিসঅ্যাপিয়ার ছিল সেটা অ্যাপিয়ার হবে এবং লেন্থ ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে, আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এই অ্যাক্টিন এবং মায়োসিনের স্ট্রাকচার দেখব একটু ডিটেইলস, যে অ্যাক্টিন কেমন এবং মায়োসিন কেমন। তো চলো আমরা দেখে আসি। ওকে, তাহলে আমরা এখন শিখব অ্যাক্টিনের স্ট্রাকচার। তো অ্যাক্টিন অ্যাকচুয়ালি কি কি দ্বারা গঠিত বা অ্যাক্টিনের সাথে কি কি আছে আমরা যদি সেটা প্রথমে দেখি। অ্যাক্টিনের সাথে আছে দুইটা এফ অ্যাক্টিন প্লাস দুইটা ট্রোপোমায়োসিন প্লাস মেনি ট্রোপোনিন। তো এই ব্যাপারটা আমি একটু এখন ক্লিয়ার করব। তাহলে অ্যাক্টিনের সাথে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কি আমি সেটা এখন ক্লিয়ার করব। তো প্রথমে আমি একটা অ্যাক্টিনের একক আঁকি। এটা হচ্ছে অ্যাক্টিনের একক, এটা একটা প্রোটিন, যেহেতু অ্যাক্টিন প্রোটিন তাহলে এটাও কি প্রোটিন। তো বলতে পারো ভাই প্রোটিনের একক তো অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ এর আবার একক আছে অ্যামাইনো অ্যাসিড। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রোটিনের যে আকৃতি অনুযায়ী আমরা প্রোটিন কিন্তু দুই রকমের পাই, একটা হচ্ছে ফাইব্রাস, ফাইবারের ন্যায়, আর একটা হচ্ছে গ্লোবিউলার। সো এখানে আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে কি গ্লোবিউলার। সো এটাকে আমরা বলবো, যেহেতু এই গ্লোবিউলার প্রোটিনটা অ্যাক্টিন তৈরি করে, তাই একে আমরা বলি গ্লোবিউলার অ্যাক্টিন, বা সংক্ষেপে আমরা বলি জি অ্যাক্টিন। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে গ্লোবিউলার অ্যাক্টিন বা সংক্ষেপে হচ্ছে জি অ্যাক্টিন। তো এই গ্লোবিউলার অ্যাক্টিন যেটা, এই গ্লোবিউলার অ্যাক্টিন বা জি অ্যাক্টিন একটার পর একটা মিলিত হয়ে একটা ফিলামেন্ট তৈরি করছে, তখন এই ফিলামেন্টটার নাম হয় ফিলামেন্টাস অ্যাক্টিন। কেউ কেউ আবার এটাকে বলে ফাইব্রাস অ্যাক্টিন, অর্থাৎ গোল অ্যাক্টিনটা মিলে মিলে একটা ফাইবার তন্তুর ন্যায় গঠন করলো, তবে ফিলামেন্টাস অ্যাক্টিনটাই বলা ভালো। এফ অ্যাক্টিন মূলত ফিলামেন্টাস অ্যাক্টিন। তাহলে দেখো আমরা কিন্তু একটা ফিলামেন্টাস অ্যাক্টিন পেয়ে গেলাম, ওকে, কিন্তু আমরা কি বলেছি অ্যাক্টিনে দুইটা এফ অ্যাক্টিন থাকে। তাহলে এটা যদি একটা এফ অ্যাক্টিন হয় তাহলে আমি আর একটা এফ অ্যাক্টিন এঁকে ফেলি, তাহলে এটা আর একটা এফ অ্যাক্টিন, এটা আর একটা এফ অ্যাক্টিন। তাহলে দেখো হয়ে গেল দুইটা এফ অ্যাক্টিন। ওকে, এবার আমাদের দরকার যে দুইটা ট্রোপোমায়োসিন কোথায় থাকে অ্যাক্টিনের। তো প্রথমে যেটা আমি বলে রাখি যে যেহেতু এরা অ্যাক্টিন, মাসেল কন্ট্রাকশনের সময় অ্যাক্টিন আর মায়োসিন কিন্তু এরা একে অপরের সাথে বাইন্ড করে। তো আমি যদি অ্যাক্টিন হই তাহলে আমার সাথে মায়োসিন বাইন্ড করবে, তাহলে আমার মধ্যে মায়োসিনকে বাইন্ড করার জন্য একটা সাইট থাকবে, তার নাম মায়োসিন বাইন্ডিং সাইট, তাই নয় কি? অবশ্যই তাই। তো মনে করো এটা হচ্ছে গ্লোবিউলার অ্যাক্টিন, প্রত্যেকটা জি অ্যাক্টিনের সারফেসে বাইরের দিকে মায়োসিন বাইন্ডিং সাইট থাকে। বাইরের দিকে কি থাকে? মায়োসিন বাইন্ডিং সাইট থাকে। এই যে গোল গোলগুলো, এই গোল গোলগুলো হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট, অর্থাৎ ওই সাইটে মায়োসিন এসে বাইন্ড করবে। হ্যাঁ, ব্যাপারটা গোলটা মনে হচ্ছে ভেতরে, ব্যাপারটা হচ্ছে আমার এই হাতটা হচ্ছে একটা জি অ্যাক্টিন, তার ঠিক সারফেসে, অর্থাৎ এই যে বাইরে, ভেতরের দিকে না বাইরের দিকেই থাকে মায়োসিন বাইন্ডিং সাইট। কিন্তু এই সাইটটা ওপেন থাকে না, কারণ এটা যদি ওপেন থাকে তাহলে তো মায়োসিন সবসময় তার সাথে বাইন্ড করবে। তাহলে এটা একটা পর্দা দ্বারা, একটা প্রোটিন জাতীয় পর্দা দ্বারা ঢাকা থাকে, এবং এই পর্দাটা যে প্রোটিন জাতীয় পর্দা দ্বারা ঢাকা থাকে সেটাই হচ্ছে মূলত ট্রোপোমায়োসিন, সেটাই হচ্ছে মূলত ট্রোপোমায়োসিন। তাহলে আশা করি বুঝতে পেরেছো ট্রোপোমায়োসিন কি। ট্রোপোমায়োসিন হচ্ছে যে ফিলামেন্টাস অ্যাক্টিনে যতগুলো মায়োসিন বাইন্ডিং সাইট থাকবে সবগুলো সাইটকে একটা পর্দা ঢেকে রাখবে। তাহলে যেহেতু এফ অ্যাক্টিন দুইটা, তাহলে ট্রোপোমায়োসিনও কয়টা হবে? দুইটা।
কিন্তু আমি যেভাবে এদের অ্যারেঞ্জমেন্টটা দেখাইছি এটা ঠিক সেরকম না, একটু টুইস্ট থাকে। সেটা হচ্ছে তসবি আছে না, তুমি যদি তসবির দুইটাকে একসাথে করো হয়ে গেল দুইটা এফ অ্যাক্টিন, এবং সেটাকে যদি তুমি একটু পেঁচিয়ে দাও, এই পেঁচিয়ে থাকে কিন্তু মূলত এই দুইটা এফ অ্যাক্টিন। ওকে, তো যেহেতু এফ অ্যাক্টিনটা পেঁচিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ট্রোপোমায়োসিনটাও কি, যদি পেঁচাই তাহলে ট্রোপোমায়োসিনটাও কি পেঁচিয়ে যাবে। তো আমি একটু সরল গঠন দেখিয়েছি। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা বলেছি মেনি ট্রোপোনিন। তাহলে অনেকগুলো ট্রোপোনিন এই অ্যাক্টিনের সাথে থাকে। কোথায় থাকে? এই যে দুই জি অ্যাক্টিনের মাঝখানের যে গ্রুপ দেখছো না, এই গ্রুপের মধ্যেই থাকে ট্রোপোনিন। এই যে গোল্লা গোল্লাগুলো হচ্ছে ট্রোপোনিন, অনেকগুলো ট্রোপোনিন থাকে। তো একটা ট্রোপোনিন, তাহলে এটা একটা ট্রোপোনিন, একটা ট্রোপোনিনের মূলত তিনটা পার্ট। এই তিনটা পার্ট মনে রাখবা, তোমরা আইসিটি সাবজেক্টটা পড়েছো না, আইসিটি। তাহলে ট্রোপোনিনের কয়টা পার্ট? তিনটা পার্ট। কি দিয়ে মনে রাখবা? ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি, ট্রোপোনিন টি, আইসিটি। কেন এরকম নাম হলো? সি এই নামটা হয়েছে ক্যালসিয়ামের কারণে। সি ফর ক্যালসিয়াম, অর্থাৎ ট্রোপোনিনের এই সি সাইড যেটা, তার সাথে ক্যালসিয়াম যুক্ত হবে। ওকে, দেন টি এই নামটা এসেছে ট্রোপোমায়োসিন থেকে, অর্থাৎ এই টি ট্রোপোনিনের এই টি অংশটা ট্রোপোমায়োসিনকে সরিয়ে ফেলবে। ব্যাপারটা আমি একটু বলে দিই। একটু আগে আমরা বলেছি যে মায়োসিন বাইন্ডিং সাইটকে কভার করে রাখে হচ্ছে ট্রোপোমায়োসিন। তাহলে ট্রোপোমায়োসিন যতক্ষণ না এই সাইট থেকে সরে যাচ্ছে ততক্ষণ মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হবে না, আর যতক্ষণ এটা ওপেন হবে না মায়োসিন তার সাথে যুক্ত হবে না। তো মাসল কন্ট্রাকশনের সময় অবশ্যই এই সাইটটা ওপেন হতে হবে, এবং এই ওপেন করতেই কিন্তু ভূমিকা রাখে ক্যালসিয়াম। কিভাবে? মনে করো আমি হচ্ছি ট্রোপোনিন, বলো আমি কি? ট্রোপোনিন, আর এটা হচ্ছে একটা ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমার ট্রোপোনিন সি এর সাথে যুক্ত হলো, আমার হাতটা ট্রোপোনিন সি, আর আমার এইটা হচ্ছে ট্রোপোনিন টি। তো যখনই ক্যালসিয়াম সি এর সাথে যুক্ত হলো, টি কি করলো? টি সাথে সাথে ট্রোপোমায়োসিনকে সরিয়ে দিল, ফলে মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হলো। বুঝতে পেরেছো? তাহলে ক্যালসিয়াম সি এর সাথে যখনই যুক্ত হয় সাথে সাথে একটা সিগন্যাল ট্রোপোনিন টি এর কাছে চলে যায়, সে কি করে? ট্রোপোমায়োসিনকে সরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আই আবার কি? আই কেন? তো আই কি করে দেখো, আমি যদি এখানে একটু দেখাই, আমি যদি একটা ট্রোপোনিনকে একটু বড় করে দেখাই, এটা হচ্ছে একটা ট্রোপোনিন, তো এটা সি আই টি। তো সি এর সাথে যখন ক্যালসিয়াম বাইন্ড করে তখন টি কি করে? ট্রোপোমায়োসিনকে সরিয়ে ফেলে। আচ্ছা, টি যদি ট্রোপোমায়োসিনকে সরিয়ে ফেলে তাহলে টি এর সাথে ট্রোপোমায়োসিনকে যুক্ত হচ্ছে না, তাহলে ট্রোপোনিন, টি তো ট্রোপোনিনের অংশ, ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই কমপ্লেক্সটাকে ধরে রাখে হচ্ছে আই। তাহলে আই কি করে? ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন এই কমপ্লেক্সটাকে ধরে রাখে। তো প্রশ্ন হচ্ছে ধরে রাখছে তো আই কেন? আসলে যখন মাসেল রিল্যাক্স থাকে তখন কি মায়োসিন আর অ্যাক্টিন বাইন্ড করে? বলো কেন বাইন্ড করে না জানো? কারণ এই বাইন্ড করতে বাধা দেয় হচ্ছে আই, অ্যান্ড আই ফর ইনহিবিশন। এই তার ইনহিবিটরি ইফেক্ট থাকার কারণেই, এই বাধা দানকারী ইফেক্ট রিল্যাক্সেশনের সময় যাতে মায়োসিন অ্যাক্টিন বাইন্ড করতে না পারে, এ কারণে ইনহিবিট করে দেখেই কিন্তু তার নাম হয়েছে আই। তো আশা করি অ্যাক্টিন বিষয়টা ক্লিয়ার, যে এরকম মেনি ট্রোপোনিন কিন্তু এই গ্রুপগুলোতে থাকে। ওকে, এবার আমরা পড়ব মায়োসিনের স্ট্রাকচার। আমি একটু দেখে আসি যে আসলে ভিডিও হচ্ছে কিনা। ওকে, ভিডিও হচ্ছে, না হলে আবার দেখা গেল কালকে রাতে একবার ভিডিও করছিলাম, 3 মিনিট হওয়ার পর আমি প্রায় 40 মিনিট বকবক করছি, 3 মিনিট হওয়ার পর বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখনো ভিডিও হচ্ছে। তো এখন আমরা পড়বো মায়োসিনের স্ট্রাকচার। ওকে, আমাদের পড়া প্রায় শেষের দিকে চলে আসছে। মায়োসিন, তো আমি একটা প্রশ্ন করেছিলাম পার্ট 1-এ, মায়োসিনের একককে কি বলে? তো যেমন পেশির একককে বলে সার্কোমিয়ার, তো এই মিয়ারটা যখন আমি সামনে দিব তখন হবে মেরোমায়োসিন। বলেছিলাম যে মিয়ার সামনে দিলে ও হয়, সো মেরোমায়োসিন। তাহলে মায়োসিন যা দ্বারা তৈরি তাকে আমরা বলি মেরোমায়োসিন। বোঝা গেছে? তো আমরা এখন একটা মেরোমায়োসিন দেখতে কেমন সেটা শিখবো। তাহলে টোটাল এই মেরোমায়োসিন গুলো মিলেই হবে মায়োসিন, দেন আমরা মায়োসিনের স্ট্রাকচারও বুঝতে পারবো। তো চলো আমরা একটু দেখে আসি যে মেরোমায়োসিনটা কেমন।
তাহলে মেরোমায়োসিনটা কেমন আমরা একটু দেখে আসি। তো এই হচ্ছে একটা মেরোমায়োসিনের টেইল, এটা একটা হেডের পার্ট। খেয়াল করো, এটাই হচ্ছে একটা মেরোমায়োসিন। এই মেরোমায়োসিনের এই অংশটুকু এটা তো একটা প্রোটিন। তো এই যে টেইল পার্ট যেটা লেজ, এই অংশটুকুর মলিকুলার ওয়েট একটু কম, তাই এটাকে বলা হয় লাইট মেরোমায়োসিন। লাইট মানে কি হালকা বোঝাচ্ছে। আর এই যে হেড পার্ট, যেটার আবার দুইটা সাবইউনিট 1, 2 আমি আর লিখছি না, এই হেড পার্টের মলিকুলার ওয়েট একটু বেশি থাকার কারণে এটার ওজন বেশি, তাই এটাকে বলা হয় হেভি মেরোমায়োসিন। যদি মনে না থাকে, এইচ তে হেভি, এইচ তে হেড, অর্থাৎ হেড অংশটাই হচ্ছে হেভি। বোঝা গেল ভাই? ওকে। তো যেটা হেড, এই হেডের মধ্যে দুইটা বাইন্ডিং সাইট থাকে। হেডের মধ্যে দুইটা বাইন্ডিং সাইট থাকে। তো একটা তো খুব ইজি, বিকজ যেহেতু এটা মায়োসিনের অংশ, তো মায়োসিন এর সাথে কে বাইন্ড করবে? অ্যাক্টিন বাইন্ড করবে। তাহলে এই মায়োসিনের মধ্যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকবে, রাইট? তাহলে একটা সাইটের নাম হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আর আরেকটা সাইটে কে যুক্ত হবে জানো? এটিপি। আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া থেকে যে এটিপি হয়, এই এটিপির সহায়তায় মাসেল কন্ট্রাকশন হয়। তো আমরা এখন দেখব যে এটিপি আসলে কি সহায়তা করে, এটা দেখব। পাশাপাশি আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটিপি বাইন্ডিং সাইট এটা মায়োসিনেই কেন থাকলো? এটা তো অ্যাক্টিনেও থাকতে পারতো, মায়োসিনে কেন থাকলো? আমরা এটাও এক্সপ্লেইন করব। তো এই সাইটটার নাম হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। আচ্ছা, তো প্রথমে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, এটা কথাটার অর্থ হচ্ছে মাসেল কন্ট্রাকশনের সময় এটিপি এসে এই সাইটের সাথে বাইন্ড করবে। তো আমরা এটিপি কে কিভাবে ইউজ করব? এটিপি থেকে আমরা শক্তি নিব। তো ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে আসছো যে এটিপি থেকে যদি শক্তি পেতে চাই, তাহলে এটিপিটাকে ভাঙতে হবে, এটিপিটাকে হাইড্রোলাইসিস করতে হবে। তো ভাই, হাইড্রোলাইসিস করতে গেলে কি লাগবে? এনজাইম লাগবে। হাইড্রোলাইসিসের জন্য কি লাগবে? এনজাইম। আর নামের শেষে এস থাকা মানে কি? এনজাইম। ওকে, তাহলে এটিপি কে যাতে হাইড্রোলাইসিস করতে পারে, তাই এই হেডের মধ্যে এটিপি কে ভাঙার এনজাইম থাকবে, যার নাম এটিপিএস। এবং অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে আমি দুইটা পার্থক্য বলেছিলাম প্রথম পার্টে। আরো একটা পার্থক্য আমরা পেলাম, সেটা হচ্ছে মায়োসিনের এনজাইমেটিক অ্যাকশন আছে, বাট অ্যাক্টিনের কোনো এনজাইমেটিক অ্যাকশন নেই। কেন মায়োসিনের এই এনজাইমটার অ্যাকশন আছে? বিকজ মায়োসিন কিন্তু এটিপিকে ভেঙে শক্তি পাবে, সেই শক্তির সাহায্যে কি করবে সেটা আমরা একটু পর দেখব। তো ভাই, এতটুকু বোঝা গেল যে মায়োসিনের স্ট্রাকচার, এটা হচ্ছে মেরোমায়োসিন। তো মায়োসিন কি? এটা একটা মেরোমায়োসিন, এই যে আর একটা মেরোমায়োসিন, এই যে আর একটা মেরোমায়োসিন, এই যে আর একটা মেরোমায়োসিন। ক্লিয়ার কিভাবে? এই যে চিত্রটা তোমাদের বইয়ে এখন এরকম আছে, এইটা হচ্ছে এম লাইন, এটা হচ্ছে কি লাইন? এম লাইন। এবং এই পাশে ঠিক একইভাবে মেরোমায়োসিন। তাহলে মেরোমায়োসিনের প্রান্তগুলো কোন লাইনের সাথে যুক্ত? এম লাইন। এবং টোটাল এই মেরোমায়োসিনের এই যে লেন্থ, এটা হচ্ছে এ ব্যান্ড। বলে এটা কি? এ ব্যান্ড। আমি এগুলো মুছে দেই। এটা মনে করো জেড লাইন, এটা মনে করো জেড লাইন। এই ছিল অ্যাক্টিন। তো আমি এখন অ্যাক্টিনকে একটু গোল করে আঁকি, যেহেতু আমরা অ্যাক্টিনের স্ট্রাকচার শিখে ফেলেছি। সো দুইটা এফ অ্যাক্টিন আঁকি। এবার আসো, ঘটনাটা কিভাবে ঘটে, মাসেল কন্ট্রাকশন বা স্লাইডিং ফিলামেন্ট ব্যাপারটা। যখন এটিপি এটার সাথে যুক্ত হয়, এটিপি বাইন্ডিং সাইটের সাথে, এটিপিএস এনজাইম কি করে? এটিপি কে হাইড্রোলাইসিস করে। এর ফলে যে শক্তি তৈরি হয়, এই শক্তির ফলে মায়োসিনের হেডটা তার অ্যাঙ্গেল বাঁকা করে ফেলে, অর্থাৎ এই হেডটা উপরে উঠে আসে। এই হেডটা এরকম উপরে উঠে আসে, উপরে উঠে এসে এই মায়োসিন বাইন্ডিং সাইটের সাথে কিন্তু এই মায়োসিনের এই হেডটা যুক্ত হয়, অর্থাৎ ওর মায়োসিন বাইন্ডিং সাইট এর অ্যাক্টিন বাইন্ডিং সাইটের সাথে যুক্ত হয়। আর প্রশ্ন হতে পারে কখন যুক্ত হয়? অবশ্যই ট্রোপোমায়োসিন অলরেডি খুলে গেছে, আমরা পুরো সিকোয়েন্সটা যখন বলবো তখন ক্লিয়ার হবে।
এরপরে কি হয় জানো, এই যে দেখো ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে অ্যাক্টিন আর আমার হাতটা হচ্ছে মায়োসিন। তো এটিপির সহায়তায় প্রথমে আমি কি করলাম, হাতের এই অ্যাঙ্গেলটা বাঁকা করে সাইটের সাথে যুক্ত হলাম। এরপরে কি করব, এটাকে এরকম করে ঠেলে এরকম করে পেছনের দিকে ঠেলে দিব, এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক। একে কি বলা হয়, পাওয়ার স্ট্রোক। এবং এটাতেও ভূমিকা রাখে এটিপির ওই এনার্জি। তার মানে এটিপির সহায়তায় প্রথমে সে তার অ্যাঙ্গেল বাঁকা করে, তারপর পাওয়ার স্ট্রোক দিয়ে এই দিকে ঠেলে দেয়। তাহলে এভাবেই কিন্তু যখন এই দিকে ঠেলে দিল তখন এটা একটু এই পাশে সরে আসলো, এই যে একটু স্লাইড হয়ে গেল। অনুরূপভাবে এ পাশের যে অ্যাক্টিন ফিলামেন্ট, এরা কি করে, এর সাথে যুক্ত হয়ে এই দিকে ঠেলে দেয়, ফলে অ্যাক্টিন দুইটা কিন্তু এই যে কাছে আসতে থাকে আর মাঝখানের এই জোনটা ছোট হতে থাকে। এবং অ্যাক্টিনের প্রান্ত যেহেতু জেড লাইনের সাথে যুক্ত, তো অ্যাক্টিন যখন এভাবে কাছে আসবে জেড লাইনটাও কিন্তু কাছাকাছি চলে আসে এবং সার্কোমিয়ার ছোট হতে থাকে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাপারটা আমি যদি একটু ক্লিয়ার করি, যে যখন ক্যালসিয়াম এসে ট্রোপোনিন সি এর সাথে যুক্ত হলো, তখন মায়োসিন বাইন্ডিং সাইটটাকে আনকভার করে ফেললো। এর ফলে এটিপির সহায়তায় মায়োসিন ওই অ্যাক্টিনের সাথে যুক্ত হয়ে পাওয়ার স্ট্রোকের মাধ্যমে অ্যাক্টিনকে স্লাইড করে কি এম লাইনের দিকে নিয়ে আসলো। এবং এটাই হচ্ছে মূলত মাসেল কন্ট্রাকশন। তাহলে আমাদের শেষের এই পার্টটুকু হয়ে গেল। এখন শুধু আমাদেরকে কি জানতে হবে, এটা অলরেডি তোমরা যদি নিউরনের ওই নিউরো ট্রান্সমিটার কিভাবে ট্রান্সমিশন হয় এটা যদি পড়ে থাকো, অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। সেটা কোনটা, সেটা হচ্ছে কিভাবে নার্ভ ইম্পালস আসে সেটা। তো আমি সেটা একটু হালকা বলে দিই। তাহলে আমাদের কোনটুকু বাকি আছে জানো, ক্যালসিয়াম কিভাবে রিলিজ হলো। ক্যালসিয়াম আমরা স্টোর থাকে কোথায় বলেছিলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম যে রিলিজ করে, এই রিলিজ করার আগ পর্যন্ত আমরা এখন একটু দেখে আসি। তার আগে আমি আরেকবার দেখে আসি ভিডিও চলছে কিনা। গুড, আলহামদুলিল্লাহ 37 মিনিট হয়ে গেছে ভিডিও চলছে। তাহলে চলো, আমার মনে হয় আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। খেয়াল, একটা প্রশ্ন পরীক্ষায় হয়, মোটর ইউনিট কি। পরীক্ষার প্রশ্ন হয় যে মোটর ইউনিট কি। তো এটা একটা নার্ভ। তো একটা নার্ভের ধরো এটা আমি তিনটা ব্রাঞ্চ আঁকলাম। তো এই ব্রাঞ্চটার প্রান্তীয় যে অংশ সেটা এই মাসেল ফাইবারকে স্টিমুলেশন দেয়। এটার এই প্রান্তীয় অংশ এই মাসেল ফাইবারকে স্টিমুলেশন দেয়, এটার প্রান্তীয় অংশ এই মাসেল ফাইবারকে স্টিমুলেশন দেয়। তাহলে মোটর ইউনিট কোনটা? মোটর ইউনিট হচ্ছে একটা, আচ্ছা নার্ভ না লিখে আমি একটা নিউরন লিখি। একটা নিউরন অ্যাকচুয়ালি, তাহলে একটা নিউরন এবং তার যতগুলো ব্রাঞ্চ, এই প্রত্যেকটা ব্রাঞ্চ যতগুলো মাসেল ফাইবারকে উদ্দীপনা দিল, এই টোটালটাই হচ্ছে একটা মোটর ইউনিট। বোঝা গেল? তো আমি যে কোনো একটা মোটর ইউনিট নিয়ে তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দেখাই। তো মনে করো এটা হচ্ছে একটা নিউরনের সর্বশেষ অংশ, যাকে আমরা বলি সিন্যাপটিক বা সাইন্যাপটিক নব, যাকে আমরা বলি টার্মিনাল নব বা সাইন্যাপটিক নব, বিকজ এই নবটা সাইনাপস বা সিনাপস করে। তো মনে করো এটা হচ্ছে মাসেল ফাইবারের সেই আউটার লেয়ার, যাকে আমরা সার্কোলেমা বলি। এবং এই যে মাঝখানের ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটার নাম হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট কথাটার অর্থই হচ্ছে দূরত্ব। যেমন একটা রোগ আছে ক্লেফট লিপ, ঠোঁটের মাঝখানটা ফাঁকা হয়ে যায়, ফাঁকা জায়গা, এটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। তো যেহেতু এই জায়গাটুকুই সিনাপস, তাহলে সিনাপসের আগের যে মেমব্রেন, একে বলে প্রি সিনাপটিক মেমব্রেন, প্রি মানে বিফোর, আর এটাকে বলে পোস্ট সিনাপটিক মেমব্রেন, আর মাঝখানের সিনাপটিক ক্লেফট। তাহলে এই তিনটা জিনিস, এক হচ্ছে প্রি সিনাপটিক মেমব্রেন, দুই হচ্ছে সিনাপটিক ক্লেফট, এবং তিন হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন। এই তিনটাকে একত্রে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। ক্লিয়ার? আচ্ছা, তো এই সিনাপটিক নবে তিনটা জিনিস থাকে, আমি মনে রাখতাম মামানি। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং আরেকটা হচ্ছে
নিউরোট্রান্সমিটার রিচড ভেসিকল। অর্থাৎ এখানে মাইটোকন্ড্রিয়া থাকে যেটা শক্তি দেয়, এনার্জি দেয়, মাইক্রোফিলামেন্ট থাকে, আর এই যে ছোট ছোট ভেসিকল যার মধ্যে নিউরোট্রান্সমিটার থাকে, এবং এই নিউরোট্রান্সমিটারটার নাম